তো একদিন হঠাৎ কাজ করছে, একটা জোরে আর্তনাদের আওয়াজ পায়, একটা লোক জোরে চিল্লাচ্ছে। তো কী জিনিস ভালো করে যখন খেয়াল করলো, দেখলো ওনাকে গুলি করলো কেউ। তো স্যার ওই ঘটনাটার পরে খুবই চুপচাপ থাকতো, মানে কাউকে কথা বলতো না বন্ধু বান্ধবের সাথে। এই যে স্যারের কথা বলছি ওনার নাম হচ্ছে বরুণ স্যার। উনি, আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন আমাকে পড়াতো। তারপরে স্যার একটা চাকরি পায়, সেটা রেলের গেটম্যানের চাকরি। আচ্ছা, স্যারের জীবনে এমন কিছু ভয়ের কিছু অভিজ্ঞতা দেবে যেটা হয়তো তিনি শেষ দিন অবধি মনে রাখবে জীবনে। এবার ওই জায়গাটা ছিল পুরো অন্ধকার, জঙ্গল হয়ে গেছে। যেই কোয়ার্টার মানে আউট হাউসটায় যাচ্ছে, হঠাৎ দেখতে পাচ্ছে দূরে একটা লোক শুয়ে আছে রাস্তার মধ্যে। তো যখন যায়, গিয়ে দেখে ওটা কোনো বাচ্চা না, ওটা হচ্ছে একটা বামন, মানে হাইট শট যাদের অনেক সময় সার্কাসে খেলা দেখানো দেখছে। লোকটা এরকম উবু হয়ে বসে আছে, বসে বসে কিছু একটা খুব স্বাভাবিকভাবে খাচ্ছে। যেমন পাকা আম হয় না, আমরা মানে কামড়ে এবার যেমন চেটে চেটে খাই, খুব স্বাভাবিকভাবে খাচ্ছে। মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, আর ওটা হচ্ছে একটা যে এরকম করছে। তো বলে, আপনি কী করছেন এসব? লোকটা তখন হাসছে, হি হি করে হাসছে, আর দাঁত দিয়ে রক্ত বেরোচ্ছে ওই সময়টা। এবং হাতটা দিয়ে বাথরুমের দরজাটা খুলতে যাবে, হালকা ঠেলে। যেই হাতটা দিয়েছে, হঠাৎ করে একটা হাতকে খুলে দেখে ট্রাঙ্কের ভেতরে বেশ কিছু জিনিসপত্র আছে। তার মধ্যে একটা মানে মাথার খুলি মতো, খুলিটা কিন্তু কোনো মানুষের খুলি না, কোনো একটা পশু। ওখানে দাঁড়িয়ে দেখে বাথরুমের মধ্যে ওই মেয়েটা গায়ে আগুন দিয়েছে। এবং কয়েক সেকেন্ডের জন্য মনে হলো যে মেয়েটা নাকি অনেকটা বামনটার মতো দেখতে লাগছে। ওয়েলকাম ব্যাক, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কথা লাইভ পডকাস্টের সম্পূর্ণ নতুন একটি এপিসোডে। আজকে আমার যিনি গেস্ট, তাকে আগেও আপনারা আমাদের চ্যানেলে দেখেছেন, আমাদের পডকাস্টে দেখেছেন, সৌম্যজিৎ। এবং সৌম্যজিৎ, তুই কাঁচরাপাড়া থেকে আসছিস। আর সৌম্যজিৎ কাঁচরাপাড়া থেকে আসছে, কাঁচরাপাড়ার বুকে পপুলার ছেলে। হ্যাঁ, আর সৌম্যজিৎ আজকে একটা দারুণ ঘটনা শোনাবে, একটা অদ্ভুত টপিকের ওপরই ঘটনাটা। আমি পুরো ঘটনাটা শুনিনি, অ্যাজ ইউজুয়াল আমি এই সেটটায় বসে পুরো ঘটনাটা প্রথম থেকে শুনি। সো আজকে সৌম্যজিতের কাছ থেকে এই ঘটনাটা শুনবো। সবার আগে বল, কেমন আছিস? খুব ভালো আছি, আর ঘটনাটা যে শেয়ার করতে পারবো সেটা ভেবে আরও ভালো আছে এখন। আরো ভালো লাগছে। ঘটনাটা কি তোর সাথে ঘটেছিল? ঘটনাটা আমার স্যারের সাথে ঘটেছিল। স্যারের সাথে? হ্যাঁ। কবে? তাহলে প্রথম থেকেই বলছি ঘটনাটা। বল। ঘটনাটা যাওয়ার আগে একবার আপনাদেরকে মনে করিয়ে দিই যে আমাদের ঘটনা পাঠানোর জন্য 9875476704 এই নম্বরে ভয়েস করে পাঠিয়ে দিন ঘটনা হোয়াটসঅ্যাপে। এবং আপনার ঘটনা সিলেক্টেড হলে আমরা আপনাকে ডেকে নেবো আমাদের স্টুডিওতে ঘটনা বলার জন্য। যেরকম সৌম্যজিৎ আজকে এসছে, একটা দুর্দান্ত ঘটনা বলবে, তেমন আপনিও আসুন, এসে দুর্দান্ত কিছু ঘটনা আমাদেরকে শোনান। চলুন, লাইক করবেন এপিসোডটিকে, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন, এবং আমরা শুনি আজকের ঘটনাটা কী রয়েছে। ঘটনাটা আমি রিসেন্ট আমার স্যারের কাছ থেকে শুনেছি। আর এই যে স্যারের কথা বলছি ওনার নাম হচ্ছে বরুণ স্যার। আচ্ছা। উনি, আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন আমাকে পড়াতো। এবার যখন পড়াতে আসতো, আমি একটা জিনিস খেয়াল করতাম যে স্যারেরও নিজের কিছু বই নিয়ে আসতো, পড়তো, চাকরির পড়ার কিছু পড়া। তার কয়েকদিনের মধ্যে, মানে কয়েক মাস আমাদের পড়িয়েছিল, তারপরে স্যার একটা চাকরি পায়, সেটা রেলের গেটম্যানের চাকরি। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই একটা রেলগেট স্টেশনে। কোন সময়ের ঘটনা বলছিস? এটা 2010-11 এই সময়ের ঘটনা। 10-11। আমি এইটুকুনি বলতে পারি, যারা দর্শক বন্ধুরা এখন ঘটনাটা শুনছে, রাত্রেবেলা বাথরুমে যেতে একটু হলেও ভয় পেতে পারে। কারণ হ্যাঁ, আমি যখন শুনলাম আমার তো একটুখানি ভয় লেগেছিল। বল শুনি কি ঘটনা। তো ঘটনাটা 2010-11 এই সময়ের ঘটনা। তো স্যার ওখানে জয়েন করে, এবং জয়েন করার পরেই প্রথমেই একটা মারাত্মক ঘটনার সাক্ষী হয়। ওই সময়টা দেখবে খুব রাজনৈতিক একটা খুব খারাপ অবস্থা ছিল, চারিদিকে খুন হচ্ছে। ওই 2009-10-11 প্রচুর খুন হচ্ছে, শিফটিং এর একটা টাইম চলছে। হ্যাঁ। আর তখন কিন্তু এত মোবাইল বা এত কিছু ছিল না যে বিভিন্ন ছোট ছোট এলাকার খবরও যে প্রচার হবে সেটা তখন হতো না। তো স্যার যখন ওখানে কাজ করছে, সরি থামাচ্ছি, এটাকে হাতে কি ঘড়ি, আংটি ঘড়ি? দেখি, কোনোদিনও দেখিনি তো এরকম জিনিস আমি। এই সাবাস, ফাটাফাটি তো। তো ওখানে চাকরিতে জয়েন করে। তো শীতকালের সময় ছিল যেই সময়টা জয়েন করে, মানে প্রচুর ঠান্ডা। তো একদিন হঠাৎ কাজ করছে, একটা জোরে আর্তনাদের আওয়াজ পায়, একটা লোক জোরে চিল্লাচ্ছে। এবার ভাবলো কী হলো, অ্যাক্সিডেন্ট ঘটলো না, কী হলো? তো যখন তাকায় দেখে লোকটা মাটির মধ্যে এরকমভাবে লুটিয়ে পড়লো, এবং আরেকটা জোরে আওয়াজ। তো কী জিনিস ভালো করে যখন খেয়াল করলো, দেখলো ওনাকে গুলি করলো কেউ, এবং উনি রাস্তায় পড়লো, পুরো রক্তে ভেসে যাচ্ছে। আর সেটা কিন্তু মাত্র 30 মিটার ডিস্টেন্স, একদম কাছাকাছি। হ্যাঁ, স্যার যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে 30 মিটার ডিস্টেন্স ওই লোকটাকে গুলি করলো, মানে একদম কাছাকাছি।
তো এইটা দেখে তো স্যারের হাত পা কাঁপছিল ওই সময়, কারণ সামনাসামনি এরকম একটা মার্ডার দেখেছে। তো এত বছর চেষ্টা করার পরে একটা চাকরি পেয়েছে, তো ছেড়েও আসতে পারবে না। আর মানে কি বলবো, এটা ছেড়ে এলে তো লোকে ভাবে বোকামি যে এরকম একটা মার্ডার দেখে চলে আসবে, কিন্তু খুব ভয় পেয়েছিল এই ঘটনাটায়। তো স্যার ওই ঘটনাটার পরে খুবই চুপচাপ থাকতো, মানে কাউকে কথা বলতো না, বন্ধু বান্ধবের সাথে চুপচাপ থাকতো। এবার গেটম্যানের চাকরিতে 3 জন ছিল, 3 জন 8 ঘন্টা করে শিফট, 3 8 24 এইভাবে ডিভাইড করে নিত সবাই নিজেদের মধ্যে। আর স্যার প্রথম থেকে ঠিক করেছিল যে কোনো কোয়ার্টারে থাকবে না, কারণ কোয়ার্টারে থাকলে মাইনাটা খুবই কম ছিল ওই সময়, থাকলে মাইনা থেকে টাকা কাটা যাবে। তো রুম শেয়ারে একটা পিজি মতো সিস্টেম ছিল, ওখানে থাকতো। তো ওখানে বেশ কয়েক মাস ছিল। থাকার পরে হঠাৎ একদিন একটা অফার পায় একজন বন্ধুর কাছ থেকে যে একটা দোতলা কোয়ার্টার আছে, কোনো ভাড়া দিতে হবে না, ওখানে থাকতে হবে শুধু। কারণ ওই কোয়ার্টারটা যে নিয়েছিল সে ওখানে থাকবে না, এখন সে এখন বাড়ি কিনে নিয়েছে, কিন্তু কোয়ার্টারটা ওনার নামই আছে। তো মায়না কাটা যাচ্ছে, মানে মায়না থেকে ভাড়াটা কাটা যাচ্ছে, কিন্তু কোয়ার্টারটা এমনিই পড়ে আছে। তো কোনো পয়সা দিতে হবে না, তুই এমনি থাক ওখানে। পরিচয় দেবে রিলেটিভের, কারণ ওটা একটা বেআইনি হয়ে যায়, যার নামে তাকেই দিতে হবে। তো রিলেটিভের পরিচয়, তুমি থাকতে পারো ওখানে, সেটা আমার স্যারকে বলে। এবার স্যার ভাবে যে এখন পয়সা বাঁচালেই ভালো, কারণ বাড়ির থেকে দূরে একটা জায়গায় গেটম্যানের কাজ করছে, এবার ওখানে ভাড়া দিয়ে থাকতে হচ্ছে। তো যদি ওটা ফ্রি হয়ে যায় তাহলে একটু টাকাটা বাঁচে। তো তারপর ভাবে যে ওই মানে যে কোয়ার্টারটা, সেই কোয়ার্টারটা কোথায়, তো বলে এই 3-4 মিনিট ডিস্টেন্সে যেখানে কাজ করতো ওই গেটম্যানের, সেখান থেকে 3-4 মিনিট ডিস্টেন্সে একটা রেলওয়ে কলোনি আছে ওর মধ্যে। আর যেখানে ভাড়া থাকতো সেটা কিন্তু 10 মিনিট 15 মিনিট ডিস্টেন্স, অনেকটা দূর। তো ভাবলো কি যে বাড়ি যদি কাছে হয় তাহলে যাতায়াতও সুবিধা হবে, তাহলে একবার গিয়ে দেখা যাক। কিন্তু তখন এটা ভাবিনি যে ফ্রিতে পাচ্ছে, এই বিষয়টা কিন্তু অতটা ভাবিনি। ভেবেছে হয়তো হতেই পারে আমার বন্ধু আমার ভালো চায়, সেই জন্যই কোয়ার্টারটা থাকতে দিচ্ছে। তো ওখানটা যায়, এবার গিয়ে দেখে দোতলা কোয়ার্টার, ওপরের সব বন্ধ, নিচের ঘরগুলো খোলা আছে, মানে ওনাকে নিচে থাকতে হবে। তো ভাবে ঠিক আছে, ফ্রিতে দিচ্ছে আর অত ইয়ে করে লাভ নেই, থাকবে। তো ওখানে খুব সুন্দর, সামনে একটা মাঠ মতো আছে যেখানে জামা কাপড় মেলতে পারবে, মানে ওই বাড়ি ভাড়াটা যেটা ছিল সেটা ছেড়ে দেয় এবং ওখানে শিফট করে। কিন্তু তখনও ভাবিনি যে এই কোয়ার্টারটা স্যারের জীবনে এমন কিছু ভয়ের কিছু অভিজ্ঞতা দেবে যেটা হয়তো তিনি শেষ দিন অবধি মনে রাখবে জীবনে। তো একদিন রাত্রিবেলা তখন 12টা বাজবে, শীত মোটামুটি ভালোই শীত ছিল ওই সময়, রাত্রির 12টা শিফট শেষ হয়েছে, ওই 3টে 12টা এরকম একটা শিফট ছিল, মানে বিকেল থেকে 12টা অবধি শিফট ছিল। একটা এভিনিউ হয়, ফার্স্ট এভিনিউ, সেকেন্ড এভিনিউ, এরকম করে এভিনিউ রাস্তা থাকে ওই কলোনি চত্বরে যেতে গেলে রাস্তাগুলো। তো রাস্তাগুলো বিভিন্ন পোস্ট লাইট আছে পরপর, কোনো লাইট জ্বলছে, কোনো লাইট বন্ধ, কোনো লাইট আবার ফ্লিকারিং করছে এরকম টাইপের। আর যেহেতু ঠান্ডা সেই জন্য কুয়াশায় একটুখানি আরও লাইটগুলো ডিম হয়ে গেছে, মানে পাওয়ারটা কমে গেছে এরকম মনে হচ্ছে। তো ওই রাস্তা দিয়ে সোজা হেঁটে হেঁটে স্যার আসছে, পিঠ ব্যাগ আছে পিঠে, যেহেতু জল টল বা টিফিন বক্স নিয়ে যেত কিছু খাবার দাবার, ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছে। হঠাৎ দেখতে পাচ্ছে দূরে একটা লোক শুয়ে আছে রাস্তার মধ্যে, আর তার পাশে একটা বাচ্চা ছেলে কিছু একটা করছে, হয়তো ওঠানোর চেষ্টা করছে, কিছু একটা করছে, বোঝা যাচ্ছে না স্পষ্ট। স্যার ভাবে যে কয়েক মাস আগে একটা অভিজ্ঞতা হয়েছিল যে একজনকে এরকম গুলি করেছে, লুটিয়ে পড়েছে, ওরম কোনো ব্যাপার না তো। বা আরেকটা জিনিস হতে পারে, কেউ অসুস্থ হয়ে পড়ে গেছে, ওনার ছেলে হয়তো তোলার চেষ্টা করছে কিছু। তো স্যার এটা ভাবতে ভাবতে সামনে এগিয়ে যায়, কারণ ওটা ক্রস করেই যেতে হবে স্যারের কোয়ার্টারে। তো যখন যায়, গিয়ে দেখে ওটা কোনো বাচ্চা না, ওটা হচ্ছে একটা বামন, মানে হাইট শট যাদের অনেক সময় সার্কাসে খেলা দেখানো সব দেখা যায়, বামন, এবং বয়স্ক, মানে 50-60 বছর বয়স হবে, এবং বয়স্ক একটা বামন। সে একটা ব্যাগ পড়ে গেছিলো, সেই ব্যাগটা উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে অনেকক্ষণ ধরে, খুব ভারী, নিয়ে যেতে পারছে না, আর পাশে লোকটা পড়েই আছে। এবার স্যার ভাবে কী ব্যাপার, তখন ওই লোকটা বলে দাদা একটুখানি ব্যাগটা একটু তুলে নিয়ে যাবেন, আমার পাশেই হচ্ছে ওই আউট হাউসটা, একটা ছোট্ট আউট হাউস যেগুলো হয় বস্তি বস্তি টাইপের ছোটো আউট হাউস, সেরকম একটা আউট হাউস দেখা যাচ্ছে এই ডান দিকে একটা আউট হাউস, একটুখানি নিয়ে যাবেন। তখন স্যার ভাবে ঠিক আছে। তো এই লোকটা কে, তখন বলে বলছি আপনি একটু নিয়ে যান, আমি বলছি সব কিছু, মানে বামনটা বলে। তো ব্যাগটা নিয়ে যাচ্ছে। এবার ওই জায়গাটা ছিল পুরো অন্ধকার জঙ্গল হয়ে গেছে, যেই কোয়ার্টার মানে আউট হাউসটা যাচ্ছে। তো যখন যায়, গিয়ে যখন আউট হাউসটার ব্যাগটা রাখে, আউট হাউসটা পুরো অন্ধকার, কিছু দেখতে পাচ্ছে না। রাখার সাথে সাথে যেহেতু ভেতরে অনেক জিনিস ছিল, বাইরে পড়ে যায়। এবার বলে যে কি দাদা এটা পড়ে গেল, তো কী হলো দাদা, কোথায় গেলেন? লোকটার কোনো সাড়া দিচ্ছে না। এবার অনেকক্ষণ ডাকে, দাদা কোথায় গেলেন? এই তো ব্যাগটা রাখলাম তো, কোনো সাড়া নেই। কিন্তু একটু আগে কিন্তু এলো, কোনো সাড়া নেই। তারপর ব্যাগ থেকে একটা মোটা টর্চ হতো, আগে গেলে অনেকে ইউজ করতো, মোটা সাদা টর্চ, খুব পাওয়ার, লম্বা। হ্যাঁ, এখন ওটা ইউজ দেখাই যায় না, ওই সময় ওই সাদা সাদা বেশ হার্ডই হতো টর্চগুলো। ওই টর্চটা জ্বালায়। এবার জ্বালিয়ে যখন দেখছে কোথায়
লোকটা কোথায় গেল, দেখছে লোকটা এরকম উবু হয়ে বসে আছে, বসে বসে কিছু একটা খুব স্বাভাবিকভাবে খাচ্ছে, যেমন পাকা আম হয় না আমরা মানে কামড়ে এভাবে যেমন চেটে চেটে খাই, খুব স্বাভাবিকভাবে খাচ্ছে। কিন্তু যেটা দেখে ওটা কিন্তু কোনো আম না, মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, আর ওটা হচ্ছে একটা কুকুরের মাথা। কি বলছিস? হ্যাঁ, কুকুরের মাথাটা ও আমের মতো করে খাচ্ছে, দেখতে পান? এটাও দেখে, আমনটা খাচ্ছে। হ্যাঁ ওইভাবে বসে। এবার ওইটা দেখে প্রথম ভয়ের থেকে ঘৃণা আসে, বমি পায় ওই সময়টা, যে এরকম করছে। তো বলে আপনি কি করছেন এসব? তারপর যখন আলোটা পায়ের দিকে দেখে যে ব্যাগটা পড়ে গেছে, ব্যাগের মধ্যে আরও অনেক মাথা আছে, কুকুরের মাথা। তো কুকুরের মাথাও ব্যাগে করে নিয়ে আসছে, এরকম একটা জিনিস আমার স্যার ওই সময় দেখে। তো কি ভূত নাকি ও মানুষই, যার এই ধরনের কোনো প্রবলেম আছে? কি জানি। তো স্যার এটা তো স্বাভাবিক, মানে লোকে তো পাগলই ভাববে যে পাগল ছাড়া কি, যে এরকম ব্যাগের মধ্যে মানসিক সমস্যা আছে, হ্যাঁ, আর নইলে ভূত প্রেতের কোনো কেস আছে। তো এটাই মানুষ তো প্রথমে এটাই ভাববে যে কি ব্যাপার। তারপর কি হয়েছে? তো ওইখানে তখনই স্যার ওখানে বমি করা শুরু করে, বমি করতে করতে বাইরে আসে, যে কি করছেন আপনি, সব জোরে চিল্লায়। লোকটা তখন হাসছে, হি হি করে হাসছে, আর দাঁত দিয়ে রক্ত বেরোচ্ছে ওই সময়টা, মানে ওই যেটা খাচ্ছিল কুকুরের মাথাটা, ওইভাবে রক্ত বেরোচ্ছে। বাইরে দৌড়ে বেরিয়ে আসে স্যার, এসে দেখে যে লোকটা শুয়েছিল রাস্তার মধ্যে, ওই লোকটা আর তখন নেই বাইরে। এবার স্যার আর অত কিছু ভাবার দরকার নেই, ওখান থেকে দৌড়ে চলে আসে। সাহায্য করতে গিয়ে বিপদে পড়বে, অন্য কেউ যদি এখন দেখে যে এরকম কুকুরের মাথা নিয়ে একটা লোক বসে আছে আর স্যার ওইখানে আছে, তো কেস তো স্যারও খাবে ওই সময়। তো ওখান থেকে আবার চলে আসে। এবার রাত্রি 12টা সাড়ে 12টার সময় কাজ করে ক্লান্ত হয়ে এসছে কোয়ার্টারে, তো এবার কিছু একটা খাবে, কিন্তু এত কিছু দেখার পরে কোনো মানুষ খেতে পারে? এবার যখনই খেতে বসছে বমি পাচ্ছে, আর খেতে পারছে না। স্বাভাবিক, কারণ ওরম একটা বিভৎস নোংরা জিনিস দেখার পরে ভয়টা পড়ে, প্রথম হচ্ছে ঘেন্না। তো এটার পরে মানে খাইনি স্যার, আর খাইনি। এবার রাত্রেবেলা ঘুমও আসছে না, বারবার ওই জিনিসটা, তুমি রাস্তা ধরে একটা অ্যাক্সিডেন্ট দেখলে বা কিছু দেখলে, যদি কেউ দেখে না। হ্যাঁ, আমার মনে আছে আমি তখন ছোট ছিলাম, আমি তখন প্রথমবার জীবনে, আমি জানি না তুই দেখেছিস কিনা, পোস্টমর্টেমের একটা ভিডিও খুব ভাইরাল ছিল। তো ওটা তখন নতুন নতুন ফোন ছিল, ফোনের মধ্যে পোস্টমর্টেমের ভিডিওগুলো ঘুরতো। তো ওই একটা ভিডিও আমি দেখে ফেলেছিলাম, এবং ওটা দেখার পর আমি অনেকক্ষণ মানে আমি প্রায় 2 দিন আমার খাওয়া দাওয়া সবকিছু লাটে উঠে যায়। যখনই আমি খেতে বসি আমার শুধু ওই ভিডিওটার কথাই মনে পড়ে, যে এই পোস্টমর্টেমের ভিডিও দেখে নিয়েছি, পোস্টমর্টেমের ভিডিও। মানে প্রথমে ইন্টারেস্টিং লেগেছিল, বাট প্রথমে তো ইন্টারেস্টিং লেগেছে, কারণ দেখতে তো ভালো লাগছে। এবার আমি পরবর্তীকালে আবার যখন বড় হয়ে, যখন আমি একবার আমার এটা মনে হয়েছে যে হ্যাঁ আমার এটা প্রচন্ড ঘেন্না লেগেছিল, আরেকবার দেখি তো কি আছে, তখন কিন্তু আমার অতটা ঘেন্না লাগেনি। কিন্তু সেই সময় প্রথমবার ফার্স্ট, সেই সময় আমার এখনো মনে আছে, ওই যে একটা আমাদের ভেতরে না একটা উত্তেজনা কাজ করতো। ধর মামার বাড়িতে গেছি, দাদা বলছে যে জানিস একটা পোস্টমর্টেমের ভিডিও আছে, দেখবি। এবার কি করে ভিডিওটা রাখতো, ধর ওই চাইনিজ ফোন ছিল, জোরে গান বাজতো, আবার কারো কোনো ফোনে আবার হচ্ছে ওই লেখার ইয়ে থাকতো, ওই ফোনের মধ্যে অনেকগুলো ফোল্ডার করে করে আবার রাখতো, এর ভিতর এ, বি এর ভিতর সি, ডি, এরকম ফোল্ডার করে একটা হয়তো এফ ফোল্ডারে গিয়ে হয়তো একটা পোস্টমর্টেমের ভিডিও রয়েছে, ওটা দেখাতো। আর মাথা থেকে ডিলিট করা যেত না, বিষয়টা সেভ হয়ে যেত, কোথাও না করা যেত না ওটা। তো এটার পরে আর রাত্রেবেলা তো খেতে পারে না, আর ঘুমও আসছিল না। যখনই চোখ বন্ধ করছে মনে পড়ছে ওই যে এটা কিছুক্ষণ আগেই দেখলো, কয়েক ঘন্টা আগে। তো যথারীতি আবার পরের দিন তো কাজে যেতে হবে, আর এটা যদি একটা ইমার্জেন্সি কাজ, এখানে যে কামাই করলাম, শরীর খারাপ, ওরকম করলে হবে না। তো পরের দিন আবার কাজে যায়, কিন্তু এই ঘটনাটা কোনো বন্ধু বান্ধব কলিগ কাউকে শেয়ার করেনি। কারণ যদি শেয়ার করতো হয়তো তারা মজা করতো, বা ওকেই বলতো পাগল, বা চ আমাকে দেখা, ভুল দেখেছিস, ভূত প্রেত দেখেছিস, যা ইচ্ছা বলতে পারে, বা বলতে পারে কোথায় আমাকেও দেখা, এইগুলো বলতে পারতো। তো তুই গেছিলি ওই জায়গাটা? হ্যাঁ, ওটা সব বলছি তোমাকে, আস্তে আস্তে সব বলছি। তো লোকেশনটা আমি কেন বলছি না, আগের ঘটনাটা যখন বলেছিলাম পডকাস্টে তোমার, অনেকে কিন্তু প্রেডিকশন করতে পেরেছিল লোকেশনটা, কিন্তু আমি চাই না যে ওই লোকেশনে গিয়ে মানুষ, যেটা তোমাকে বলেছিলাম যে অনেকে আছে মজার ছলে যায়, একটা প্ল্যান চেট করবো, একটা যাবো, অনেক লোকেশনে যায়। তো লোকেশনটা সেই জন্য আমি বলছি না, মানে প্রপার লোকেশনটা। তো তারপরে যথারীতি কাজে ব্যস্ত হয়ে যায়, আর মানুষ যখন কাজে ব্যস্ত হয়ে যায় এইসব জিনিস কিন্তু ভাবার অতটা সময় পায় না। তো কাজে ব্যস্ত হয়ে গেছিলো, ক্লান্ত, এরকম করে বেশ কয়েকদিন আবার কেটে গেছে। তো আমার স্যারের একটা স্বভাব ছিল, রোজ রাত্রিবেলা যখন ডিউটি করে আসতো, এবার শিফট টাইম চেঞ্জ হতো মাঝে মাঝে, রাত্রিবেলা ক্লিন শেভ করতো রোজ, যাই অল্প দাড়ি হোক যাই হোক, ক্লিন শেভ করে রাত্রিবেলা শুতো, ওটা নাকি স্যারের রিল্যাক্স লাগতো। তো রাত্রিবেলা একদিন এসছে ডিউটি করে, এসে ক্লিন শেভ করছে বাথরুমে। আর কোয়ার্টারটা একটু ডেসক্রিপশন দিয়ে দিই, যে কোয়ার্টারটা ছিল মানে যেখানে থাকতো, প্রথমে গেট, তারপরে একটা বারান্দা, তারপরে প্রথমে একটা ঘর, সেই ঘরের ডান দিকে একটা গেট, সেটা হচ্ছে বাথরুম। বাথরুম থেকে ঘরটা দেখা যায়, আবার ঘর থেকে বাথরুমটা দেখা যায়, আর এইদিকে আরেকটা রুম আছে। তো এই 2-3টা রুম ওখানে ছিল।
তো মোট কথা হচ্ছে বাথরুম থেকে ঘরটা দেখা যাচ্ছে, ঘরটা থেকে বাথরুম দেখা যাচ্ছে, বাথরুমের দরজাটা হালকা খোলা ছিল, সেই অবস্থায় ক্লিন শেভ করছে। হঠাৎ চোখ যায় খাটের দিকে, খাটের নিচে ট্রাঙ্ক কিছু রাখা ছিল, যারা আগের থাকতো ওখানে, মানে যার কোয়ার্টারে সে ছিল, তাদের কিছু জিনিসপত্র ছিল ওখানে। তো সেখানে দেখছি একটা বাচ্চা ছেলে কিছু খুঁজছে, ট্রাঙ্কটা খোলার চেষ্টা করছে, খুঁজছে। এবার তখন রাত্রি মাঝরাত, মানে 12টা সবাইটা ঘুমিয়ে যাবে, ঘর লক করা, তো ওটা ঢুকলো কী করে ওই বাচ্চা ছেলেটা? তো স্যার চিল্লা যে প্রথমে ভাবে যে চোখের ভুল, চোখটা কচলায়, দেখে যে না কিছু একটা খুঁজছে খাটের তলায়, বলে কী রে কে, এরকম করে জোরে চিল্লায়। তখন ও ভেতর থেকে বেরিয়ে আসে, বেরিয়ে এসে জাস্ট টার্ন করে, ঘুরে দেখে সেই বামুন লোকটা, সেই বয়স্ক বামুন লোকটা ঘরের মধ্যে, যাকে দেখেছিল সেই কুকুরের মাংস খাচ্ছিল, সেই লোকটা ঘরে ঢুকে গেছে। এবার এইটা দেখে স্যার তো মানে আরও রেগে যায়, বলে আপনি এখানে ঘরে ঢুকলেন কী করে, যান এখান থেকে, সেদিনকে কী সব উল্টোপাল্টা করছিলেন। এবার বলে যখন স্যার এগিয়ে আসবে, হুট করে কারেন্টটা চলে গেছে। 2009, 10, 11 এই সময় প্রচুর কারেন্ট যেত। এবার তখন চার্জার লাইট প্রচুর থাকতো ঘরে, এখন দেখাই যায় না, সেই চার্জার লাইট জ্বালায়, টর্চ দিয়ে যে খোঁজার চেষ্টা করে, খুঁজে পায় না। প্রায় 10-15 মিনিট পরে কারেন্টটা আসে ঘরের মধ্যে, আর ওই বামনটাকে খুঁজেই পাচ্ছে না। তখন ঘর কিন্তু লক করা, যে ও বেরিয়ে কোথায় যাবে, ঘরেই কোথাও লুকাবে। সারা রাত খুঁজেছে অনেক ঘন্টা ধরে, কিন্তু ওই বামনটাকে পায়নি। বিভিন্ন ছোট ছোট যখন ঘটনা ঘটে কারোর সাথে শেয়ার করা উচিত, কিন্তু এই যে দুটো ঘটনা ঘটলো, প্রথম দিন রাস্তার ধারে ওই ঘটনাটা, সেম এই ঘটনাটা, এইগুলো কাউকে শেয়ার করেনি। তো আবার উনি কাজে ব্যস্ত হয়ে যায়, ভাবে যে এটা আমার মনের ভুল, সেদিনকে দেখেছিলাম, হয়তো আমার মনের মধ্যে গেঁথে গেছে লোকটা, সেই জন্যই হয়তো আমি ঘরের মধ্যে দেখেছি। তো একদিন রাত্রিবেলা ঘুমাচ্ছে, তখন মাঝরাত, মানে স্যার যেটা বলছে টাইম মনে নেই, প্রায় 2-3টে হবে, এরকম হবে, গভীর রাত। জোরে একটা আওয়াজ পায়, আওয়াজটা অদ্ভুত ধরনের, ওই বাথরুম থেকে আওয়াজটা আসছে। আওয়াজটা হচ্ছে কেউ বালতি, জলের বালতি জোরে যদি উঠিয়ে ভাঙে, মানে জোরে জোরে গুঁতো মারছে, ভাঙছে, ওই আওয়াজটা পাচ্ছে বাথরুমের ভেতর থেকে। আচ্ছা। তারপরে কল খুলে যাচ্ছে, কলের জলের আওয়াজ পড়ছে। একটু পরে আবার কি হচ্ছে, ভেতর থেকে কেউ বাইরে বেরোনোর চেষ্টা করছে, মানে জোরে জোরে ওই বাথরুমের যে দরজাটা আছে সের মধ্যে বাড়ি মারছে, লাথি মারছে জোরে জোরে। ওই আওয়াজে স্যারে ঘুম হয়ে গেছে, যে কী হচ্ছে এই ব্যাপারটা। এবার ঘরের মধ্যে একটা ছোটো ডিম লাইট জ্বালিয়ে রাখতো, যদি পোকামাকড় কিছু আসে একটা ছোটো লাইট জ্বালিয়ে রাখতো। তো দেখছে হ্যাঁ বাথরুম থেকে আওয়াজটা আসছে। তো স্যার ভাবে কী হলো, ভেতরে কেউ ঢুকলো নাকি, কোনো পশু পাখি ঢুকে গেলো নাকি, বা কী হলো ব্যাপারটা। তো ঘরে টিউবলাইটটা জ্বালিয়েছে, জ্বালিয়ে ভাবছে যে বাথরুমটা দেখি কী হচ্ছে ভেতরটা। বাথরুমটা তো তখন অন্ধকার, ঘরের লাইট জ্বললো, তখন দেখছে বাথরুমটা কিন্তু লক করে এসেছিলো, মানে কাঠের দরজা বাথরুমে, সেটা লক করে এসেছিলো। যখন ঘুমাতে যায় বাথরুম দরজাটা হালকা খুলে গেছে, হালকা একটু খোলা, ভেতরটা পুরো গুটগুটা অন্ধকার। তো ভাবছে, প্রথমে খাটে বসে বসেই ভাবছে যে বাথরুমের দরজাটা খুললো কী করে, আমি তো আটকে এসেছি। তো বাথরুমটা গিয়ে দেখি কী হচ্ছে ব্যাপারটা, খাট থেকে নেমে বাথরুমে ওখানে গিয়ে সুইচটা দেয়, বাথরুমের লাইটটা সুইচটা দেয়। এবার তখন বাথরুমের লাইটটা আর জ্বলছে না, লাইটটা ফ্লিকারিং করছে, হালকা হালকা করে ফ্লিকারিং করছে, হালকা একটা আলো দিচ্ছে বাথরুমে। এবার ঠিকঠাক দেখতেও পাচ্ছে না যে কী হচ্ছে বাথরুমের মধ্যে। এবং হাতটা দিয়ে বাথরুমের দরজাটা খুলতে যাবে, হালকা ঠেলে, যেই হাতটা দিয়েছে হঠাৎ করে একটা হাতকে স্যারের হাতটা ধরে, এবং হাতটা নাকি ছোটো একটা হাত, মানে বেশি বড় না, ছোটো একটা হাত, এবং চামড়া ফামড়া খসে পড়ছে, পোড়া মতো একটা হাত, এরমভাবে ধরে হাতটা মুচকে দেয় স্যারে। এবার যখন মুচকায়, দরজাটা তো খুলে যায়, কারণ ঠেলতে গেছিলো, দেখে ওই বামন লোকটা, যেই বামন লোকটাকে এর আগে 2 দিন দেখেছে। তো এইটা যখন দেখার পরেই তখনই স্যার ওখানে অজ্ঞান হয়ে যায়, এবং রাতে আর কী হয়েছে কিচ্ছু মনে নেই। সকালবেলা যখন ঘুম ভাঙে, দেখে খাটের মধ্যে শুয়ে আছে, স্যারের কলিগরা একটা ডুপ্লিকেট চাবি ছিল, ওই কী দেওয়া ছিল, যেহেতু ডিউটিতে যাওয়ার কথা ছিল। তো পরের দিন ছিল সোমবার, নতুন উইক, সকাল থেকে স্যারের ডিউটি ছিল। তো সব খোঁজ নিতে এসে দেখছে স্যার ওভাবে পড়ে আছে, মাথা এখান দিয়ে ফেটে গেছে, মানে ভালো জোরে পড়ে গেছে, এখান দিয়ে ফেটে গেছে, এবং হাতটা কিন্তু যে মোচড়ানো, কথাটা যে ভুল বা মনের ভুল না, হাতটা কিন্তু সত্যি মোচড়ানো ছিল। আচ্ছা। তো তারপর ওই সবাইকে বলে, বাধ্য হয়ে আবার বলে, এতদিন ভাবছিল যে বলবো না, সবাই হয়তো মজা করবে বা ভাববে হয়তো মিথ্যে কথা বলছে বা কিছু। তার কলোনি এরিয়াতে তুমি দেখো একটা পাড়া কালচার আছে, মানে কারো কিছু ঘটলে সবাই সবার খবর রাখে। মানে ধরো লক করে কোথাও ঘুরতে গেল, তাও পাশের বাড়িকে বলে যায় যে আমরা একটা ঘুরতে গেলাম, একটু নজর রাখে কোয়ার্টারটা। তো যখন এই সব কিছু ঘটলো, কলিগরা সব জানলো, কলোনির লোকজনও বাড়িতে এসেছিলো ওই কোয়ার্টারটার মধ্যে, এসে বললে কী হয়েছে। তো সব কিছু এবার বলে। এবার এইটা বলার পরে ওই কলোনির কাছেই একটা মন্দির ছিল, সেই মন্দিরটা একটু অন্য রকমের মন্দির, আমি ডেসক্রিপশন দিচ্ছি একটু পরে। ওই মন্দিরটা একজন তান্ত্রিক ছিল, ওনাকে ডাকে, বলে যে এরকম ভয় পেয়েছে, তো আপনি যদি কিছু বলতে পারেন, কোনো কিছু যদি হয়। তান্ত্রিকটা ঢুকে অনেকক্ষণ চুপ করে বসে আছে। তো বলছে রাত্রিবেলা যদি কেউ কিছু খুঁজতে আসে, তাকে বাধা দেবে না,
এবার হবে আমার হাতে চোট লেগেছে, আমি এরকম একটা মানে সাইকো নোংরা লোককে বারবার দেখছি আর আপনি এসব কথা বলছেন। তো স্যার রেগে যায়, বলে আপনি কী উল্টোপাল্টা বলছেন, আমার দেখছেন এরকম ঘটছে, আপনি এসব বলছেন। তখন বলছে, আবার চুপ করে আছে, কিছু বলছে না তান্ত্রিকটা। বলছে তোমার সাহস আছে? বলছে হ্যাঁ, কী হয়েছে, কিসের সাহস বলুন, কী করবো? এর মানে রেগে রেগে বলছে আমার স্যার। বলছে খাটের তলায় যে ট্রাঙ্কটা আছে, ট্রাঙ্কটা খোলো, তোমার সব প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে। তো সবার সামনে এরকমভাবে বলছে। এবার স্যার কিন্তু রেগে যাচ্ছে আর ও শান্তভাবে কথা বলছে তান্ত্রিকটা। তো ওই খাটের তলায় যে ট্রাঙ্কটা ছিল, ট্রাঙ্কটা বের করে, ধুলো ফুলো পড়ে গেছে, খোলে। খুলে দেখে ট্রাঙ্কের ভেতরে বেশ কিছু জিনিসপত্র আছে, তার মধ্যে একটা মানে মাথার খুলি মতো। খুলিটা কিন্তু কোনো মানুষের খুলি না, কোনো একটা পশুর, সম্ভবত কুকুরের মাথার খুলি, সেটাও ট্রাঙ্কের মধ্যে আছে। মানে ভেঙে ভেঙে গেছে কিন্তু বোঝা যাচ্ছে যে ওটা মাথার খুলি। এইটা দেখে তো সবাই একটুখানি পিছিয়ে যায় যে এটা এখানে এলো কী করে। এইবার জিজ্ঞেস করা হয় তান্ত্রিকটাকে যে আপনি কিছু জানেন, আপনি এটা বললেন কি করে? তখন এবার বলা শুরু করো যেটা, সেটা সব থেকে বাস্তব এবং সত্যি এটা হয়। মানে আমি বলবো বিভিন্ন পেপার কাটিংয়ে পুরোনো দিনে যদি জানা যায়, এটা সত্যি হয়, যেটা এখন তান্ত্রিকটা বলেছিল আমার স্যারকে। সেটা হচ্ছে আগে দেখবে যখনই ব্রিজ তৈরি হতো, কোনো ব্রিজ, তখন হঠাৎ ছেলে ধরার উপদ্রব বেড়ে যেত। হঠাৎ কারো বাড়ি থেকে ছেলে উধাও হয়ে যাচ্ছে, মানুষ উধাও হয়ে যাচ্ছে। তো তান্ত্রিকটা যেটা বলে যে এই যে ব্রিজ যখন তৈরি হয় তখন নাকি ব্রিজের ভিতে, মানে ভিত হয় না যেখানে ভিত, ওই ভিতে নাকি মানুষের বা নরবলি দিয়ে ওই মুন্ডুটা দেওয়া হতো বাচ্চাদের বিশেষ করে। হ্যাঁ, এবং মনে করা হতো যে ওদের আত্মা নাকি ওই ব্রিজটাকে রক্ষা করবে কোনো অ্যাক্সিডেন্ট বা বিভিন্ন কিছু থেকে। এটা অনেক জায়গাতে কিন্তু শোনা যায়। হ্যাঁ, এটা আমিও শুনেছি। ইভেন স্টোন ম্যান বা এই যে বা ছেলে ধরা, এইগুলো আগে খুব মানে ওয়ার্ডগুলো খুব পরিচিত ছিল। মানে মানুষ শুনতো যে দুপুরবেলা বেরোস না ঘর থেকে, ছেলে ধরা নিয়ে যাবে, বা অনেক বাড়িতে বলতো। হয়তো আমরা ভাবতাম আমাদের ভয় দেখানোর জন্য বলছে, কিন্তু অনেক সময় কিন্তু এটাগুলো ঘটতো সত্যি, যে হঠাৎ করে কোনো বাড়ির ছেলে উধাও হয়ে যাচ্ছে বা কোনো একটা লোকই হঠাৎ উধাও হয়ে গেল আর বাড়িতে ফিরলো না, এরকম প্রচুর ঘটনা দেখা যায়। তো এরকমই একটা সময় অকাল্ট কাজকর্মে ব্যবহার করা হতো। আর এই নরবলি বিষয়টা কিন্তু মানে খুবই নোংরা, আমি বলবো। পশু বলি, নরবলি, এগুলো তো ওখান থেকেই সব, মানে কি বলবো, জঘন্য একটা কাজ, যেটা মানে কঠিন সত্য, বাট এগুলো হয় সত্যি করে। তো ওই ব্রিজ তৈরিটা হচ্ছিল ওই সময়, এরকম হঠাৎ করেই অনেকে উধাও হয়ে যাচ্ছিলো ওই সময়। আর এই তান্ত্রিকটা কিন্তু অনেক বয়স্ক, অনেক অভিজ্ঞ। তো উনি বলছে এই কলোনি চত্বরে একটা পরিবার ছিল, বামন বাবা এবং বামন ছেলে দুজন এই কলোনি চত্বরেই থাকতো, এবং বিভিন্ন বাড়িতে ওই হেল্পের কাজ করতো, মানে সাহায্যের কাজ করতো, চাকরের কাজ করতো, যেটাকে বলে কেয়ারটেকার কাজ। কেউ যদি না থাকে একটুখানি হেল্প করা, এইগুলো করতো। এবং সার্কাস তো সারা বছর থাকতো না, তাও ওই সময় সার্কাস হতো, অল্প একটু হলেও হতো। তো যখন সার্কাস হতো তখন ওখানে সার্কাসে কিছু সাহায্য করতে যেত, আর তাছাড়া এই চাকরের কাজই বেশিরভাগ করতো। তো এরমভাবে অনেক দিনই কাজ ওখানে করেছিল, কিন্তু হঠাৎ একদিন সকালবেলা ওনার ছেলেকে খুঁজে পাচ্ছে না। মানে বামন বাবা নিজের বামন ছেলেকে আর খুঁজে পাচ্ছে না। তো ভাবে কোথায় গেছে, খেলতে গেছে নাকি। তো সকাল থেকে সন্ধে হয়ে গেছে, মানে 7:30 মতো বেজে গেছে, একদম সন্ধে। তো অনেক খোঁজার চেষ্টা করে, এরকম করতে করতে 1 সপ্তাহ 2 সপ্তাহ অনেক দিন কেটে গেছে, প্রায় 1 মাস সময় কেটে গেছে। মানে সবাই প্রায় খোঁজা বন্ধই করে দিয়েছে, ভেবেছে আর খোঁজা পাওয়াই যাবে না। হঠাৎ করে একদিন সকালবেলা একটা খবর আসে যে একটা ঝিল আছে, ঝিলধার আছে, ওই ঝিলধারে কিছু ছেলে স্নান করতে গেছিলো, এবং ওইখানে একটা বডি ভেসে উঠেছে। আচ্ছা। এবং বডিটা কিন্তু কোনো স্বাভাবিক বডি নয়, বডিটার মাথা নেই, শুধু দেহটা আছে। এবং ওখানে গিয়ে যখন মানে কেউ বডিটাকে তুলতে চাইছিল না, যে কোনো একটা কেস খেয়ে যাবে, পুলিশ কেস বা কিছু, তুলতে চাইছিল না, কিন্তু ভিড় আস্তে আস্তে বাড়ছিল। তো খবর এসে পৌঁছায় ওই বামন বাবাটার কাছে, কারণ ওনার ছেলে নিখোঁজ হয়ে গেছে। তখন তো একদম আশা ছেড়েই দিয়েছে সবাই। সেই মুহূর্তে এই খবরটা আসে। তো ওখানে গিয়ে দেখে যে যেই জামাটা পরে গেছিলো ওটা দেখে চিনতে পারে যে এটাই ওর ছেলে। তো এখানে তো বামনটার কোনো দোষ নেই, আমি বলবো। মানে উনি একটা গরিব, আমি একটা দেখেছি যে গরিবদের সাথে যখন কোনো ক্রাইম হয় বা কোনো কিছু হয়, সে কোনো বিচারও পায় না, কাউকে কিছু বলতেও পারে না। কিন্তু যখন একটু কেউ অর্থশালী কেউ কিছু হবে, সে দেখবে অনেকটা বেনিফিট পেয়ে যায়। তো এই সময় উনি পুরোপুরি ভেঙে পড়েছিল যে আমার একটাই ছেলে, পরিবারে আর কেউ নেই, সেও এরম কম বয়সে এরমভাবে হঠাৎ করে মারা গেল, আমি তো কারো ক্ষতি করিনি, আমার সাথে কেন এটা হলো। তো তারপর থেকে ওনার মানসিক অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো, মানে কাজে যেত না, ভুলে যেত, একা ঘুরে বেড়াতো। এবং ওই কলোনি চত্বরের যারা ছিল তারাও বোঝে যে একটা কষ্ট পেয়েছে, কিছুদিন ওনাকে নিজের মতো ছেড়ে দিই।
কাজে আসছে না, ছেড়ে দিই, কিছু বকাবকি করার দরকার নেই। তো সবাই ওনাকে একটুখানি ছেড়েই দেয়, একা একা ছেড়েই দেয়। কিন্তু এরপর থেকেই কয়েক সপ্তাহ পর থেকে, মানে 1-2 সপ্তাহ গেছে এই ঘটনাটার পরে, কিছু অস্বাভাবিক ঘটনা শুরু হয় ওই কলোনি চত্বরে। আচ্ছা। রোজ ভোরবেলা যখনই কেউ ঘুম থেকে উঠে প্রথম গেটটা খুলতো, বাইরে একটু জল টল দেবে, কোনো না কোনো কোয়ার্টারের সামনে একটা করে ডেড বডি পাওয়া যেত। সেই ডেড বডিটা হচ্ছে একটা কুকুরের। আচ্ছা। কিন্তু কোনো স্বাভাবিক বডি না, মাথাটা নেই, শুধু কুকুরের বডিটা। এটা যদি ঘুম থেকে উঠে সকালবেলা গেট খুলছো, হয়তো ফুল তুলবে বা জল দেবে সকালবেলা, মানে চোখে দেখবে তার কথাটাই, চোখে হয়তো মানে ঠিকঠাক ভাবে ফ্রেশও হয়নি, মানে চোখটা কচলাতে কচলাতে হয়তো দুধ নিতে যাবে, হয়তো দুধওয়ালা এসছে, সেই মুমেন্টে দেখছে এরকম, মানে কি ভয়ে তো দূরের কথা, ঘৃণা প্রথমে বেশি আসবে। এবার প্রথমে ভাবে হয়তো হয়েছে আমাদের বাড়ির সামনে, কেউ প্রথমে একটা ইগনোর করে, তারপরে অন্য একটা জায়গায় হচ্ছে, মানে কলোনি এরিয়ার মধ্যে অনেক কটা কোয়ার্টার ছিল, ধরো A12 একবার হলো, তারপর আবার C1 হলো বা কিছু একটা হতে হলো, মানে বিভিন্ন কোয়ার্টারে একদিন সামনে এরকম পড়ছে। তো তারপর কলোনির লোকজন ঠিক করে যে আমরা এবার পাহারা দেবো, যে মনে হচ্ছে রাত্রিবেলায় কাজটা হচ্ছে, রাত্রিবেলা পাহারা দেবো, সবাই জেগে থাকবো, লাইট ফাইট অফ থাকবো, এবার জেগে থাকবো, কে করছে জানলা দিয়ে উকি রাখবো। এভাবে প্রায় 1 সপ্তাহ 2 সপ্তাহ পাহারা দেয়, কিন্তু মানে কোনো ধরা পড়ছে না কে করছে ব্যাপারটা। তো একদিন সন্ধেবেলা ওই 7টা 7:30 এরকম টাইপের হবে, তো ওই সময় দুজন ওই রেলওয়ে কর্মচারী যারা ওই কোয়ার্টারে থাকতো, ওদের পরিবার, ওরা হেঁটে হেঁটে আসছে। তো ওরা দেখছে ওই কলোনি এরিয়ার মধ্যে থেকেই ওই বামন লোকটা একটা ব্যাগ নিয়ে আসছে। এবার ভেবেছে হয়তো সুস্থ হয়ে গেছে, অনেকটা সময় কেটে গেছে, হয়তো বাজার করে আনছে, মনের কষ্টটা হয়তো একটু কমে গেছে। তো এবার উনি আসছে, তো সামনে গেছে কথা বলতে, কী নিয়ে এলে? যখন বলতে গেছে, ভারী ছিল ব্যাগটা পড়ে গেছে ওদের সামনে। এবার যখন পড়ে গেছে, লোকটা এরমভাবে ঝাঁপিয়ে পড়েছে, পড়ে ওই জিনিসটা ধরে খেতে শুরু করেছে। সেটা হচ্ছে ওই কুকুরের কাটা মাথা, ওটা সবার সামনে ওইভাবে খাচ্ছে, মানে কোনো নেই, মানে কোনো লজ্জা বা কিচ্ছু নেই, ওই লাফিয়ে ওই কুকুরের মাথাটা খাচ্ছে। আর ব্যাগের মধ্যে আরও কুকুরের মাথা দেখতে পারে ওই লোকগুলো। এইবার পুরোপুরি বুঝে যায় এই করছে, এতদিন ধরে যেগুলো ঘটছে। তো পাড়া প্রতিবেশী যারা আছে, সব কলোনির লোকজন আছে, ভীষণ মার মারে, মানে লোকটাকে ভীষণ মার মারে। আর লোকটা কিন্তু বয়স্ক লোক ছিল, 50-60 বছর এরকম লোক ছিল, অনেক মার মারে, মানে অশ্রাব্য ভাষায় গালাগালি দেয়। তারপরে যেটা হয়, ছেড়ে দেয়, যে মরে যাবে একদম মরো অবস্থা, ছেড়ে দেয় যাওয়ার হয়ে গেছে। সবাই আবার নিজের ঘরে চলে গেছে নিজের কাজ করতে। এতদিনের একটা যে রহস্য, সেটা একটা সমাধান হলো। তো ওই বামন লোকটার কাছে যেই কোয়ার্টারটা আমার স্যার ছিল, সেই কোয়ার্টারটা চাবি ছিল, কারণ উনি ওই কেয়ারটেকার ছিল ওই কোয়ার্টারটার, এবং ওই কোয়ার্টারের লোকজন কিছুদিন বাইরে ঘুরতে গেছিলো, তো ওনাকে চাবি দিয়ে গেছিলো যে আপনি একটু, মানে যদি পারেন একটু ঝাড়ফা দিয়ে দেবেন ঘরটা, বা একটু দেখে নিলেন, এইটুকুনি একটু করবেন, লোকটাকে বলেছিল। তো সেই জন্য চাবি ছিল। তো লোকটা ওই অপমান, এত কষ্ট, এত কিছুর পরে হেঁটে হেঁটে ওই কোয়ার্টারটা আসে, গেটটা খুলেই প্রথম ঘর, মানে বারান্দা ক্রস করি প্রথম ঘর, ডান দিকে হচ্ছে বাথরুম, সেই বাথরুমটায় যায়। এবং যাওয়ার পরে যেটা হয়, সব পাড়া প্রতিবেশী তো নিজের কাজে ব্যস্ত, হঠাৎ করে তীব্র একটা নাকে গন্ধ আসে সবার, সেটা হচ্ছে কেরোসিনের গন্ধ। এবার সবাই হচ্ছে হয়তো কারো বাড়িতে কেরোসিনের রান্না হচ্ছে, একটু বেশি কেরোসিন ইউজ করছে বা কিছু, সেই জন্য কিন্তু গন্ধটা একটু গাঢ় হতে থাকে, ঠিক আছে। তারপরে হঠাৎ একটা জোরে চিল্লানোর আওয়াজ, মানে কেউ বীভৎস জোরে চিল্লালো একটা। এবার কে চিল্লালো ব্যাপারটা সবাই দেখতে আসে, বাড়ি বেরিয়ে এসে দেখে একটা প্রচুর ঝলসানো আলো, মানে খুব একটা কিছু একটা জোরে একটা আলো, এরকম একটা আলো দেখতে পায়। তো দেখে ওই কোয়ার্টারটা থেকে আলোটা আসছে, তো গিয়ে দেখে ওখানে আগুন জ্বলছে। এবার সবাই কোয়ার্টারটা তো ওরা নেই, ওরা তো ঘুরতে গেছে, তো কী হলো ব্যাপারটা, সবাই আসে যারা মানে কাছাকাছি যে কোয়ার্টারগুলো ছিল, এসে ওই গেটটা যখন ঢুকবে, গেটটা দেখে খোলা, গেটটা হাট করে খোলা, সোজা ঢুকে যখন ঘরটায় দাঁড়ায়, ডান দিকে তাকিয়ে দেখে বাথরুমটার মধ্যে ওই বামন লোকটা দাঁড়িয়ে আছে, আর আলোটা বা আগুনটা ওনার গায়ে জ্বলছে, সেই অবস্থা দাঁড়িয়ে আছে, এবং পুরো সোজাভাবে তাকিয়ে সবার দিকে তাকিয়ে আছে, এক পলক চোখের পড়ছে না। এবার যথারীতি যেহেতু বডি শট, মানে মানুষ পুড়ে গেলে কিন্তু আরও ছোট হয়ে যায়, মারা যায়, ওখানে একটা খুবই কী বলবো, খারাপ একটা আত্মহত্যাই বলবো ওখানে ঘটে। তারপর থেকে ওই কোয়ার্টারটা ওরা ছেড়েই দেয়, মানে যারা ওখানে থাকছিল তারা ভাবে যে এখানে যদি আবার থাকি কোনো সমস্যা হতে পারে, একটা আত্মহত্যা তো খুবই খারাপ। এবার সবাই নিজের মতো থাকে, কিন্তু এই ঘটনাটা ঘটার পর থেকে ওই কোয়ার্টারে কিন্তু কেউ আর বেশি দিন থাকতে পারেনি, কিছুদিন থাকতে পারেনি। এইবার স্যার তখন মনে মনে ভাবে যে আমি এই কোয়ার্টারটা যে পেয়েছি, আমিও তো কোনো পয়সা দিয়ে থাকছি না,
আমার বন্ধু আমাকে এত ভালোবাসে, ফ্রিতে দোতলা কোয়ার্টারের নিচে থাকতে দিয়েছে। ওটা আসলে বামুনটার ঘর হতে পারে, এত কিছু ওরা তো জানেও, বা ওরা থাকতো এর আগেও কোনো সমস্যা ফেস করেছে, কাউকে জানাজানি করেনি, চলে জানতো গেছে। তো নিশ্চয়ই, না জানলে কি করে হবে, জানবে না, যাদের কোয়ার্টার তারা জানবে না। আর কোয়ার্টারে কিন্তু পরিবার চেঞ্জ হয়, মানে একটা কোয়ার্টার একজন আসে। আচ্ছা, এটা অন্য পরিবার? হ্যাঁ, এটা অন্য পরিবার, মানে অনেক বছর বছর তো ঘটছে, এটা অনেক বছর আগে ঘটা, তারপরে একটা অন্য পরিবার এসছে, আবার ওরা ছেড়ে দিয়েছে, কোনো সমস্যা, কেউ জানতে পারেনি কি সমস্যা। এও তো থাকতো না, মানে এখনকার যে মালিক সেও তো এই কোয়ার্টারে থাকতো না, কিন্তু কোয়ার্টারটা নিজের নামে যেহেতু আছে সেই জন্য কাউকে একটা রাখতে হবে বলে আমার স্যার ওখানে ছিল। ও তো হিসাব মতো থাকা উচিত ওই দোতলা কোয়ার্টার। টিকেছিস ওখানে? হ্যাঁ, ওটা বলছি, লাস্টে বলছি ওই ব্যাপারটা। তো ওখানে তারপর স্যার দেখে যে এখানে আর আমার থেকে লাভ নেই, যাকে আমি দেখছি প্রথম থেকে যে কনফিউশনটা ছিল, তুমি এটা বললে যে ওই লোকটা কোনো মানসিক রোগী নাকি কোনো কি বলবো, তো সেই কোনো কিছুই না, ওটা একটা বোঝাই গেল যে আত্মহত্যা করেছিল সেই লোকটাই, কারণ ডেসক্রিপশানগুলো মিলে যাচ্ছে। স্যারও যাকে দেখেছিল সেও বামুন, আর যে আত্মহত্যা করেছিল সেই বামুন লোক, দুটো ডেসক্রিপশান তো মিলে যাচ্ছে। তো তারপর স্যার ওখান থেকে ছেড়ে দেয় কোয়ার্টারটা, ছেড়ে আবার যেখানে ভাড়া থাকতো সেখানেই যায়। একটু টাকা বেশি যাবে কিন্তু একটু শান্তিভাবে তো ঘুমাতে পারবে। কিন্তু লোকটা কুকুরের মাথা কেন খেত? হ্যাঁ, সেটাই হচ্ছে আমার প্রশ্ন, কুকুরের মাথা কেন খেত, বা এরকম জিনিসটা হয়ে গেল। আমি বলছি ব্যাপারটা, এবার আমি চেষ্টা করবো তুমিও একটা উত্তর খোঁজো, পুরোটা ঘটনাটা বলে নিই, তাহলে ইভেন দর্শক বন্ধুদেরও বলবো যে তারা কি মনে করে সেটা কমেন্টে যদি লেখে ভালো হয়, কারণ এই ঘটনাটা খুবই মানে আমার মাথার ওপর দিয়ে গেছে, কিন্তু কিছু কিছু জিনিস আমার মনে হয়েছে সেটা আমি বলছি। তারপর তো আমার স্যার ওই কোয়ার্টারটা ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে আবার যেখানে ভাড়া ছিল সেখানেই আবার শিফট করে, এবং অ্যাপ্লাই করে রেখেছিল যে বাড়ির কাছাকাছি কোনো রেলগেটে যদি চাকরি পাওয়া যায় তাহলে সুবিধা হয়, কারণ ওই মিউচুয়াল ট্রান্সফার বলে একটা হয়। ধরো আমার বাড়ি হচ্ছে কাঁচরাপাড়ায়, এবার ধরো আমি কাজ করছি ভুবনেশ্বরে, এবার কেউ ভুবনেশ্বরের লোক হয়তো কাঁচরাপাড়া ওয়ার্কশপে কাজ করছে, একই পজিশানে আছি আমরা দুজন, একই মায়না পাই, তাহলে যদি আমরা অ্যাপ্লাই করি মিউচুয়াল ট্রান্সফার নাকি এটা বলে, সেটা করলে নাকি অনেক সময় হয়ে যায় ট্রান্সফারটা, তো তাহলে দুজনই বাড়ির কাছে কাজটা করতে পারবে। তো স্যার ওরকম একটা অ্যাপ্লাই করে রেখেছিল, তো তার কয়েক মাস পরে স্যারের বদলি হয়ে যায়, স্যার ওখান থেকে চলে আসে। কিন্তু স্যারের মনে একটা প্রশ্ন ছিল যে এই কোয়ার্টার এরিয়া এবং এই কোয়ার্টারে যে এত ভয়ানক কিছু অভিজ্ঞতা করলাম, তো কোয়ার্টারটা এখন কেমন আছে, স্যারের মনে একটা প্রশ্ন জাগে। তো প্রায় 2-3 বছর কেটে গেছে, তারপরে স্যার একদিন ফোন করে, ওই এরিয়াতে স্যার এক বন্ধু ছিল ওখানে একসাথে কাজ করতো, তাকে ফোন করে, তো ফোন করে জিজ্ঞেস করে যে ওই কোয়ার্টারটার কী খবর, কোনো ঘটনা আর ঘটেছে, আমি তো একটা অভিজ্ঞতা করলাম, আর কেউ কি মানে থেকেছে বা কী হয়েছে, আর ওর পরে কী অবস্থা কী কোয়ার্টারটার। তখন যেটা বলে যে ওই কোয়ার্টারটা 1 বছর পরেই একটা পরিবার থাকতে আসে, এবার সবাই বারণ করে যে কোয়ার্টারটা কিন্তু ভালো না, এখানে কিন্তু খারাপ, কোয়ার্টারটা থাকবেন না। তো হেসে উড়িয়ে দেয়, মিথ্যে কথা বলছেন আপনি, এসব বলে কি আমাদের তাড়াতে চাইছেন, এত সুন্দর একটা কোয়ার্টার, আমরা এখানেই থাকবো। তো ওদের পরিবার বলতে 4 জন ছিল, একজন হচ্ছে ওনার মেয়ে এবং হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ এবং ওদের একটা পোষ্য, এটা ছিল ওদের পরিবার। মানে ওরা ওই কোয়ার্টারটা থাকা শুরু করে, কারো কথা কিন্তু মানে না, সবাই বলে যে কোয়ার্টারটা কিন্তু এর আগে যারা ছিল তারা কয়েক সপ্তাহ হয়তো থাকতে পেরেছে বা কয়েক মাস, কোনো অজ্ঞাত কারণে ছেড়ে দিয়েছে, কেউ ভয় পেয়ে ছেড়ে দিয়েছে, তাও বলে যে না থাকবো, তারপর থাকা শুরু করে। প্রথম 1-2 সপ্তাহ বেশ ভালোভাবেই কাটিয়েছে ওই কোয়ার্টারে ওই পরিবারটা, তারপর থেকে শুরু হয় কিছু মারাত্মক পরিবর্তন। সেই পরিবর্তনগুলো কীরকম, যেই মেয়েটা এত সুন্দরী এবং এত মানে সবার সাথে কথা বলতে ভালোবাসতো, সে আস্তে আস্তে চুপচাপ হয়ে যায়, গা শুকিয়ে যাচ্ছে, খাচ্ছে না। এবার অনেকে ভাববে এটা হয়তো শারীরিক কোনো সমস্যা বা অসুস্থতা, ডাক্তার দেখায়, ডাক্তার বলছে কোনো রিপোর্টে কিছু ধরা পড়ছে না, কিন্তু মেয়েটা আস্তে আস্তে কীরকম মনে হচ্ছে খাওয়া দাওয়া করছে না, ঘুমাতে পারছে না রাত্রিবেলা, তো এরকম জিনিসগুলো নাকি মেয়েটার সাথে ঘটতে শুরু করে। এবার মেয়েটার মাটা ভাবে যে কী হচ্ছে, তো আমি মেয়েটার দিকে রাত্রিবেলা একটু নজর রাখবো যে রাত্রেবেলা কী হচ্ছে। তো রাত্রেবেলা একদিন হালকা একটু দরজাটা খুলে দেখছে কী করছে, ও খাটের মধ্যে নেই। তো খাটের মধ্যে নেই, কোথায় গেল, লাইট জ্বালিয়েছে, যখনই লাইট জ্বালিয়েছে দেখছে খাটের নিচেও বসে আছে, আর খাটের নিচে বসে যেটা করছে সেটা যে কেউ দেখলে ওই সময় হার্ট ফেলও করতে পারতো। সেই মেয়েটা ওই খাটের তলার নিচে বসে নিজের বাড়ির যে পোষ্যটা ছিল তার গলা কেটেছে, এবং গলা কেটে সেই পোষ্যটা ওই যে রক্ত বেরোচ্ছে সেটা ও চেটে চেটে খাচ্ছে, এবং মাথার চুল ছিঁড়ে চারিদিকে এরকম করে দিচ্ছে। এটা বসে বসে করছে ওই সময় রাত্রিবেলা, তখন প্রায় মাঝরাত, তখন 2-3টে বাজবে। এইটা দেখার পরে পুরোপুরি বুঝে যায় যে এটা কোনো মানে ডাক্তারি সমস্যা বা শারীরিক সমস্যা কিচ্ছু না, অন্য কোনো ব্যাপার। তারপরে তো বিশাল ঝামেলা হয়, বা রাত্রিবেলা 3টের সময় নিশ্চয়ই
পাড়া প্রতিবেশীকে আর ডাকবে না এই বিষয়টার জন্য। তো সকালবেলা সবাইকে ডাকে, বলে সবার কাছে ক্ষমা চায় হাত জোর করে, যে আপনারা ঠিকই বলেছিলেন, এখানে কোনো স্বাভাবিক বিষয় তো ঘটছে নাই, আমার যে মেয়ে এত মানে ভালো ছিল সে এরকম করছে, নিজের একটা প্রিয় পোষ্যকে সে খুন করে দিল হিসাব মতো, এই জিনিসগুলো কেন হচ্ছে? তা আপনি তখন তো সবাই বলে যে আপনাদের তো বারণই করেছিলাম এখানে থাকতেন, তখন বলছে না বারণ করেছিলেন কিন্তু আমরা তো এসব মানি না। ওর বাবাটাও তখন সুর নরম করে, যে এত মানে তাচ্ছিল্য করছিল বা মিথ্যে কথা ঢপ এইসব বলছিল, সে কিন্তু তখন একটু চুপ হয়ে যায়। তারপরে ওই তান্ত্রিকটাকে ডাকা হয়। এইবার তোমাকে মন্দিরটা তোমাকে ডিসক্রিপশন দিচ্ছি, যেটা ওই কলোনি এরিয়ার মধ্যেই আছে। তো ওনার মন্দিরে বেশ কিছু খুলি রাখা ছিল, মানুষের খুলি রাখা ছিল এবং সিঁদুরে ল্যাপটানো, এবং ওনাকে উনি নাকি ভৈরব পুজো করতো, ভৈরব পুজো বলা হতো, ওই ভৈরব পুজো নাকি তিনি করতেন, এবং কালী মূর্তিও ছিল ওনার মন্দিরে। এবং খুলিগুলো তিনি কোথা থেকে পেয়েছে কি নাকে সেটা আমিও জানি না, ওরা বলতে পারেনি, কিন্তু প্রচুর খুলি কিন্তু রাখা ছিল, সব মানুষেরই খুলি। তো তিনি যখন আবার ডাকা হয় ওনাকে, ডেকে সবাই বলে যে এরকম সমস্যা হচ্ছে এই পরিবারের সাথেও, তো আপনি একটু দেখুন, দেখে কিছু বলুন। তো উনি ঘরে আসে, এসে অনেকক্ষণ মেয়েটার দিকে তাকিয়ে আছে, এক নজরে মেয়েটার দিকে তাকিয়ে আছে। মেয়েটা পুরো চুপচাপ, তখন পুরো শান্ত, যে এই মেয়ে রাত্রিবেলা ওরকম করছিল সে পুরো শান্ত। বলে তুই কি কিছু লুকাচ্ছিস? তো মেয়েটা কিছু না এরকম করছে। তো তারপর যেটা হলো, মেয়েটা অনেকক্ষণ বলার পরে কাঁদতে শুরু করলো, প্রচুর জোরে কাঁদছে। তখন বলছে কি হলো বল, তুই কি লুকাচ্ছিস বল, কি হয়েছে তোর সাথে বল। তখন মেয়েটা বলে যে আমি যখন রাত্রেবেলা শুই মানে ঘুমাতে যাই, তখন আমি খাটের উপরে যখন ঘুমাচ্ছি আমার মনে হয় খাটের নিচে কেউ কিছু খুঁজছে। তো ওই জন্য নাকি ঘুমাতে পারতো না, রাত্রেবেলা শুয়ে আছে মনে হচ্ছে মাথার দিকটা বালিশটা ধরে কেউ টান মারছে, এই জিনিসগুলো নাকি ঘরের মধ্যে দেখতে পায় ওই মেয়েটা। তো বলে ঠিক আছে, এই জায়গাটাতে এমনি আগে একটা আত্মহত্যা ঘটেছিল এবং এটা পুরো একটা প্রেতের বাস হয়ে গেছে এরম বলে। এবার সবাই বোঝে যে ভাই ওই যে বামনটা ছিল হয়তো সে এখনও মুক্তি পায়নি এবং ওখানেই হয়তো আছে। তো তারপর যেটা ওর বাবাটা আস্তে আস্তে রেগে যাচ্ছে, বাবাটা খুব রেগে যাচ্ছে, বাবাটাই ডাকলো সবাইকে ক্ষমা চাইলো, ডাকলো, তারপর বাবাটা খুব রেগে যাচ্ছে। তারপর বাবাটা বলছে আপনাকে কিছু করতে হবে না, আপনি জানতো এখান থেকে, বলে অপমান করে তান্ত্রিকটাকেও তাড়িয়ে দেয় এবং পাড়া প্রতিবেশীর সাথেও ঝামেলা করে, যে আপনাদের ডেকেছি আপনারা এখানে এসে কি বোঝাতে চাইছেন, যে আমার মেয়েকে কোনো প্রেতে ধরেছে, একটা যজ্ঞ করুন, পয়সা নেই এখান থেকে যান। তো তারপর ওরা চলে যায়, ভাবে যে এদের সাথে আমাদের দ্বিতীয়বার কথা বলাই ভুল হয়েছিল, প্রথমবারই তো বারণ করেছিলাম, তো চলে যায়। এবং বাবাটা কেন রেগে যাচ্ছিল এটা কিন্তু কেউ তখন বুঝতে পারে না। এই পুরো জিনিসগুলো কিন্তু আমার যেই মানে স্যার যেই কলিগকে ফোন করেছিল বন্ধুকে, সে কিন্তু প্রেজেন্স ছিল ওই সময় ঘটনার সময়। তো বলে সবাই চলে যায়, এবার বলে ওদের সাথে আর কথাই বলবো না। তো পরিবারটা পুরো একঘরে হয়ে যায়, মানে নিজেদের মতো থাক, আমরা আর কথা বলবো না, কিছু বলতে গেলেই আবার ঝামেলা হবে, ছেড়ে দেয় পরিবারটাকে নিজেদের মধ্যে। তো একদিন সকালবেলা হঠাৎ প্রচুর ধোঁয়া বেরোচ্ছে বাড়িটা থেকে, ওর ভাবে ঘরের মধ্যে ধোঁয়া বেরোচ্ছে কেন, তো যাবো গিয়ে বলতে যাবো আবার কিছু, আবার দেখা হলো আবার কিছু বললো, তা ভাবে যাই গিয়ে দেখি। তো কোয়ার্টারটার সামনে যখন যায় তখন গ্রিলটা খোলা আছে, সবাই বারান্দাটা সোজা ঢুকে ওই ঘরটা সাইডে হচ্ছে বাথরুমটা, ওখানে দাঁড়িয়ে দেখে বাথরুমের মধ্যে ওই মেয়েটা গায়ে আগুন দিয়েছে এবং ওর গায়ে মানে ধোঁয়া এত ওখানে ধরে গেছে, কাঠের দরজা ছিল সেইগুলো সব আগুনে ধরে গেছে, পুরো ধোঁয়ায় ওই মেয়েটা গায়ে আগুন দিয়ে দিয়েছে ওই বাথরুমের মধ্যে। এবং কয়েক সেকেন্ডের জন্য মনে হলো যে মেয়েটা নাকি অনেকটা ওই বামনটার মতো দেখতে লাগছে, হতে পারে পুড়ে গেছে বলে ছোট হয়ে গেছে বডিটা সেই জন্য লাগছে, নাকি আদৌ বামনটাই ওকে পজেস্ট করেছিল বা ভর করেছিল। তো বাড়িতে তখন কেউ ছিল না, ওর মা সম্ভবত ব্যাংকে গেছিলো আর ওর বাবা তো কাজে গেছিলো, একা ওই সময় মেয়েটা ছিল এবং গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যা করে মেয়েটা। এরপরে ওই পরিবারটা ওই কোয়ার্টারটা ছেড়ে দেয় এবং ওই লোকটা যেই রেলে কাজ করতো ওখানটা কাজেও আর যাচ্ছিল না কয়েকদিন ধরে, প্রায় অনেক দিন যাচ্ছে না। প্রথম ভাবলো হয়তো মেয়েটা এরকম আত্মহত্যা করেছে, সেই কষ্টে হয়তো যাচ্ছে না, তারপরে আর যাচ্ছেই না লোকটা, মাঝখানে কয়েকদিন গেছিলো আবার আর যাচ্ছে না। তো একদিন হঠাৎ ওই মাটা আবার ফিরে আসে, মানে যার মেয়ে মারা গেল সেই মাটা ফিরে আসে, এসে সবার কাছে ক্ষমা চাইছে, বলছে আমাকে ক্ষমা করে দিন, আমি আপনাদের সাথে খারাপ ব্যবহার করেছিলাম, আমার হাজব্যান্ডটা করেছিল, কিন্তু আমরা এবার আমার ভুলটা বুঝতে পারছি। কি ভুল? তো আপনি আপনার হাজব্যান্ডকে নিয়ে আসুন, উনি তো আমাদের সাথে খারাপ ব্যবহার করেছিল, আপনি তো করেননি। বলছে উনি তো আর ফিরে আসবে না। তখন বলছে মানে, বলছে কয়েকদিন আগে হাই রোডের পাশে একটা হোটেলে খেতে গেছিলো, ওখান থেকে আসছিল, একটা লরি এমনভাবে অ্যাক্সিডেন্ট করেছে, লরি যে চাকা হয় চাকার ওখানটা নাকি আটকে গেছিলো আর লরিটা থামেনি, ওই অবস্থায় প্রায় 1 কিলোমিটার ছেঁচড়াতে নিয়ে গেছে বডিটাকে। কারণ যদি দাঁড়াতো ওখানে তারা তো লোকজন ধরে মারতো বা কিছু করতো,
ওই ভয়ে ওইভাবে নিয়ে গেছে। তো দুটো কিন্তু দুর্ঘটনা ঘটলো পরিবারের সাথে কয়েকটা সময়ের মধ্যে। তো তারপরে ওই কোয়ার্টারটা কিন্তু এখনও ওইভাবেই পড়ে আছে এবং কোয়ার্টারটা কেউ থাকে না। কিন্তু আমার মনে হয় এই ঘটনাটার মধ্যে অনেক কিছু প্রশ্ন আছে, যেটা তুমিও বলছিলে যে ওই লোকটা কেন মাথা কাটছে কুকুরটার, বা ওই আত্মাটা কেন ওখানে আটকে আছে বাথরুমটার মধ্যে। তো তোমার কি মনে হচ্ছে যে লোকটা কেন এই জিনিসটা করলো? আমি তারপর বলছি আমার কথাটা। মানসিক রোগী হতে পারে, ছেলের মাথা কাটা দেহ পেয়েছে, তারপর মানসিকভাবে উনি আঘাত পেয়েছেন, তারপর মানসিক রোগীর মতন আচরণ করেছেন। আমার যেটা মনে হলো যে লোকটার গরিব ছিল, লোকটার তো ক্ষমতা নেই যে উঁচু কোনো পদে যারা আছে, কোনো পুলিশ হতে পারে বা কোনো তান্ত্রিক হতে পারে, তাদেরকে কোনো কিছু অ্যাটাক করা। নিজের ছেলের মাথাটা কাটা গেল, তো সে হয়তো ওই জিনিসটাই কুকুরের মাধ্যমে নিজেকে স্যাটিসফাই করছিল বা কিছু। তো মানসিক কোনো একটা সমস্যা নিশ্চয়ই হয়েছিল, কারণ এত বড় একটা আঘাত পেয়েছিল। তো এবার তুমি জিজ্ঞেস করছিলে যে ওই লোকেশনটা আমি গেছিলাম, কি অভিজ্ঞতা হয়েছে। তো লোকেশনটা বেশি দূরে না, কাছাকাছি, মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটা জায়গা। ট্রেনে 2 ঘন্টা মতো সময় লাগে, মোটামুটি কাছেই ধরলাম আমি, 2 ঘন্টা মতো সময় লাগে। তো ওইখানটা যখন আমি যাই, কল ইন্ডিয়া ঢুকি, এখন বর্তমানে কয়েক মাস আগেই গেছিলাম আমি, 3-4 মাস আগেই গেছিলাম। তো কোয়ার্টারটা এখন বেশি লোকজন থাকে না এখন, যেটা বাস্তব যে সবাই এখন কোয়ার্টার ছেড়ে বাড়ি বানিয়ে নিচ্ছে। সেই কোয়ার্টার কালচারটা এখন কমে গেছে। দেখবে রেলওয়ে কলোনিতে অত লোক থাকেও না, পুরো জঙ্গল হয়ে গেছে, পুরো পরিত্যক্ত কোয়ার্টার। আর ওইখানে যখন দাঁড়াই, দুটো গন্ধ আমার নাকে আসে। একটা হচ্ছে চামড়া পোড়া গন্ধ, 1 সেকেন্ডের মধ্যে আমার নাকে একটা গন্ধ আসে, ফুলের গন্ধ, খুব মিষ্টি একটা ফুলের গন্ধ। এবং গন্ধগুলো আসছে মনে হচ্ছে ওই ঘরটা যেটা আছে গেটটা, ওর ভেতরে মনে হচ্ছে বারান্দাটা ক্রস করে ওই ঘরটায় যাই, গিয়ে ওই যে এই বাথরুমে যে কেসটা ঘটেছিল বাথরুমটা দেখি। কিন্তু আমার সব থেকে যেটা ভয় লেগে গেছিলো যে ধরো তুমি রাত্রিবেলা বাথরুমে যাচ্ছ, অন্ধকার, হয়তো লাইটটা তুমি জ্বালালে না, জাস্ট বাথরুমের দরজাটা খুলতে গেছে, কেউ তোমার হাতটা ধরেছে, তো ওই সময় তোমার কী ফিলিং হবে? তো এইটা যখন আমি শুনেছিলাম, আমার মনে হয়েছিল যে রাত্রিবেলা বাথরুমে অনেক সময় আমিও ঘটনাটা শুনে আমার খুব ইউনিক লাগলো এবং আমার ঘটনাটা বেশ ভালোও লাগলো। আর এটা তোমাকে একটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে অনেক সময় হয় কেউ শ্রাদ্ধ বাড়িতে গেল, যাওয়ার পরে কিছু খাবার খেলো, তার শরীর খারাপ হয়ে গেল, বা শ্মশানে গেল শরীর খারাপ হয়ে গেল, বা কবরস্থানে গেল শরীর খারাপ হয়ে গেল। এই বিষয়গুলো তুমি কিভাবে দেখো? অনেক কারণে হতে পারে। দেখ, প্রথমত ব্যাপারটা হচ্ছে শ্রাদ্ধ বাড়ির খাবার খেতে যাওয়ার সময় প্রচুর মানুষ একটু নাক ছিটকায়, এই একটা ব্যাপার আছে। এবার একটা ব্যাপার আছে জানিস তো, যে হচ্ছে যে কোনো খাবার যখনই, মানে আমি এটা খুব মানি, সেটা হচ্ছে ধর তোর কোনো খাবার তোকে দেওয়া হয়েছে, তোর খেতে সেটা নাক ছিটকানো লাগছে, তোর মনে হচ্ছে যে একটু ভাল লাগছে না ব্যাপারটা, বা কারোর হাতের মাখা কিছু তোর মনে হচ্ছে না ভাল লাগছে না ব্যাপারটা, তো যেটাতেই গা গিন করবে বা যেটাতেই নাক ছিটকানো হবে বা খাওয়ার বিষয় যেটাতেই তোর ভিতরের মন যখন না বলে দেবে, আমার মনে হয় প্রথমত তো ওটা না খাওয়া উচিত। এবং দ্বিতীয়ত হচ্ছে এই যে শ্মশানে যাওয়া বা কবরস্থানে যাওয়া বা শ্রাদ্ধ বাড়িতে গিয়ে তারপর শরীর খারাপ করে যাওয়া, এগুলোর পেছনে কিছু অলৌকিক রিজনও থাকতে পারে। প্রত্যেকের ওই লেভেল অফ এনার্জি থাকে না। মানুষ জানিস তো বিভিন্ন এনার্জি ক্যারি করে, কিছু মানুষ সামনে আসলে এনার্জি লেভেল ভালো হয়ে যায়, কিছু মানুষ সামনে আসলে এনার্জি লেভেল ড্রপ করে যায়। তেমন শুধু মানুষ না, অনেক মানুষ যখন একসাথে থাকে, তুই যখন দেখবি এমন জায়গায় যাবি যেখানে পুরো ব্যাপারটাই খুব নেগেটিভ, তুই সেখানে গিয়ে নিজেরও এনার্জি তোর ড্রপ করে যাবে। তো শ্রাদ্ধ বাড়ির ক্ষেত্রে এটা হতেই পারে যে গেলি তুই, যাওয়ার পর ওখানের যে ড্রপিং এনার্জি যেটা ছিল, সেই এনার্জিটা তোর ওপর আসলো এবং তোর শরীর খারাপ হয়ে গেল। তো এটার কোনো বিজ্ঞান ভিত্তিক তো কোনো কারণ নেই, কিন্তু আমার মনে হয় বেশিরভাগ ক্ষেত্রে ওই যে সাবকনশিয়াস মাইন্ডে যে ভয়টা থাকে না, সেটার জন্য ওই সাবকনশিয়াস মাইন্ডের ভয়টা আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ রোল প্লে করে। বেশিরভাগ ক্ষেত্রে ভূতের ঘটনায় কিন্তু ভূত থাকে না, বেশিরভাগ ক্ষেত্রে ভয় থাকে। ভূত আলাদা, ভয় আলাদা। এবার ভূতের ঘটনাকে এন্টারটেনমেন্ট হিসেবে শুনতে খুব মজাই লাগে। মানে যেমন ধর, মানে আমি কি বলবো যে আমাদের এখানে যা ঘটনা আসে, আমি সবসময় বলি যে এন্টারটেনমেন্ট হিসেবে প্রথমে শুনুন। তাই জন্যই তো ভূতের সিনেমা চলে মার্কেটে। কনজিউরিংয়ে যেরকম জিনিসপত্রগুলো দেখায়, ওই জিনিসপত্রগুলো তোর বাড়িতে ঘটলে তুই কি করতিস? বা ওই অ্যানাবেল ডল, হয়তো ঘটনাটা ওরকমই ঘটেছে, মানে ঘটনাটা হয়তো ধর ঘটেছে যে পজিশন হয়েছে একটা কোনো, যে একটা লোককে ভূতে ধরেছে, কিন্তু ঘটনাটাকে যখন শোনানো হচ্ছে বা দেখানো হচ্ছে, তখন দেখানো হচ্ছে যে আলমারির উপর থেকে ভূতটা লাফ দিয়ে পড়লো মানুষটার গায়ে, তারপর হা করে মুখের মধ্যে কিছু একটা ঢুকিয়ে দিল। তো পজিশনটাকে ওইভাবে দেখানো হলো।
তো এই যে তোর রিসেন্ট সাবকনশিয়াস তো তোমার মাইন্ডে, ওই কি লাবুবু বলে যেটা একটা হ্যাঁ দল আছে, তোর মানে তুই হচ্ছিল। ধর জানিস যে লাবুবু তোর বাড়িতে আসলেই তোর সাথে খারাপ হ্যাঁ, হবে, সেটা রোটাই যাচ্ছে এবার তোর social media-তে। সাবকনশিয়াসে রয়েছে ওটা ভাই। এবার তুই যখনই ওটা বাড়িতে আনবি না, একটা তোর মনে মনে হবে হবে যে ভাই কিছু একটা হচ্ছে। তোর বাড়িতে ধর একটা জটাধারী তান্ত্রিক বাবা এসেছেন এবং শুনেছি সেই বাবা নাকি হচ্ছে ভূত প্রেত পিশাচ নিয়ে কাজ করে। তো তোর বাড়িতে ঢোকার পরই তোর বাড়ির থেকে যখন সে চলে যাবে, তোর মা দেখবি সবার আগে একটু গঙ্গা জল ফল ছিটিয়ে দেবে বাবারে, আর যদি কোনো ভূত প্রেত পিশাচ এসে গিয়ে থাকে, এবং দেখবি সেই রাতেই বেশিরভাগ চান্স থাকবে তোর মায়ের সাথে ভৌতিক ঘটনা ঘটার। কিন্তু অনেক সময় কিছু কিছু ঘটনা আছে যেটা ব্যাখ্যা পাওয়া যায় না, যেমন একটা তোমার প্রচুর ঘটনা আছে। তোমার একটা ঘটনা অনেকবার বলেছো তার মানে এটা নয় কিন্তু ভূত নেই, না, না, সেটা মানে এটা আমি বলছি না যে ভূত নেই, মানে অস্তিত্ব ডেফিনেটলি সমস্ত কিছুর আছে। তবে হ্যাঁ, আমাদের মন ঈশ্বরকেও সৃষ্টি করে অনেকভাবে, ভূতকেও প্রচুরভাবে সৃষ্টি করে, এবং আমাদের মনের জন্যই বেশিরভাগ ক্ষেত্রে আমাদের প্রবলেমস গুলো হয়। তোমার একটা ঘটনা শুনেছিলাম, সেই তোমার একজন নিকট আত্মীয় মারা গেছিল, দরজায় নক হওয়া, সেটা এই স্টুডিওর এইখানেই কি? না, এই তো এই বাড়ির না, এটা না হচ্ছে, এটা পাশের বাড়িটা, তখন আমরা ভাড়া থাকতাম ওই বাড়ির পেছনে। যেমন ধর এই ঘটনাটা, যেমন এই যে ধাক্কা দেওয়াটা তো কল্পনা প্রসূত নয় না, এই আওয়াজটা তো আমরা কল্পনা প্রসূত শুনিনি, এটা তো আমি তুমি ভেবেও রাখোনি যে বাবা শুনেছে, হ্যাঁ। মা শুনেছে, বা ধীরে ধীরে যে ভয় জাঁকিয়ে বসেছে এমনটাও নয়। একটা নিউজ পেয়েছি এবং ওই নিউজটার সাথে ভয়ের কোনো সম্পর্কই নেই। নিউজটা কিন্তু পরে পেয়েছো, ঘটনার পরে, আগে পেলে না একটা ব্যাপার ছিল। না, আগে নিউজটা পেয়েছি, তার ঠিক ধরে নে ওই মানে মিনিট 5-10 মধ্যে আমরা ওই আওয়াজটা পেয়েছি। এবার পুরো কানেকশন হয়ে যাচ্ছে। হ্যাঁ, তুই ভেবে দেখ যে নিউজটা তো ভয়ের নিউজ নয়, নিউজটা তো অত্যন্ত দুঃখের, কিন্তু তার মধ্যে দাঁড়িয়ে এরকম একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি ঘটছে। তো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এইটার পেছনে কারণ আছে, এটা মানে এটা অভেদানন্দ জিকে পড়লেও আমরা এটা জানতে পারবো। মরণের পাড়ে বলে একটা বই আছে, হ্যাঁ, আমরা গন্ধের ব্যাপারটা আছে, আমি এখন আমরা এটা তুই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের হচ্ছে দেবযান পড়লেও তুই জানতে পারবি, এবং বিভিন্ন যোগীরা এই কথা লিখে গেছে, মানে ডকুমেন্টেড এই কথাগুলো। মানে ইনফ্যাক্ট তুই যদি মানে পুরনো যোগীদের ব্যাপারে পড়িস, তাহলে তুই দেখবি লাহিড়ী বাবা বলে একজন যোগী আছেন। তো লাহিড়ী বাবা তো মানে বলে যে লাহিড়ী বাবা নাকি মানে ওই কি বলে ওটাকে, টেলিপ্যাথি তো করতে পারতেনি, ওই টেলি ট্রান্সপোর্টেশন বোধ হয়, মানে একটা জায়গা থেকে ধর এখানে আছে বসে, এবার ধর হঠাৎ করে কাঁচরাপাড়ায় তোর কাছে গিয়ে তোকে কিছু একটা আদেশ দিয়ে আসে, মেসেজ দিল কিছু একটা, সেটা। এন্ড দিস ইজ ভেরি ট্রু। তুই এই গল্পের মানে এই ধরনের ঘটনাগুলো তুই ওই যোগানন্দজির বইতে তুই পাবি। ঠিক না, ঠিকই এরকম প্রচুর ঘটনা আছে যেগুলো ব্যাখ্যা নেই, কিন্তু এগুলো সত্যি হয় ব্যাপারটা, কিন্তু সত্যি মানে ঘটনাগুলো ঘটেছে। মানুষ চাইলে কি না করতে পারে, মানুষ তার শরীরের ভিতর, মনের ভিতর সমস্ত কিছু জন্ম দিতে পারে, সমস্ত কিছুকে ধ্বংস করতে পারে, অজ্ঞানতাতেও থাকতে পারে। বড় অদ্ভুত ব্যাপার। তবে এই যে এই ঘটনাটা মানে হেভি ঘটনা, দারুণ ঘটনা। মানে একটা লোক, একটা বামুন, তার ছেলে মারা গেছে, সে ওই বাড়িতে আসলে একটা সুইসাইড করেছিল, এবং তারপর থেকে ওইখানে যারা ওই বাড়িটাতে থেকেছে তাদের প্রত্যেকের সাথে কিছু না কিছু ভৌতিক কার্যকলাপ ঘটেছে। আর একটা জিনিস আমি খেয়াল করেছি যে কোনো বাড়িতে যদি আত্মহত্যা ঘটে না, 3 জন নাকি আত্মহত্যা ওখানে করে, তারপর নাকি ওটা বন্ধ হয়। এইটা ঠিকই বলছিস, অনেক জায়গায় আমি মানে অনেক তোমার প্রেত কথা অনেক ঘটনা আছে, আমিও অনেক ক্ষেত্রে মানে এই প্যাটার্নটা লক্ষ্য করেছি যে 3 সংখ্যাটা, 3 জন একই জায়গায় হয়তো একইভাবে আত্মহত্যা করে। তারপর 3 জন কিনা ধর, এটাও যদি অত স্পেসিফিক না করিস, ধর তুই এভাবে ভাবলি যে আমি এটা দেখেছি, এটা না জিন ঘটিতও হতে পারে। মানে একটা ফ্যামিলিতে কারো যদি আত্মহত্যার প্রবণতা থাকে, তাহলে তার পরিবারের নেক্সট জেনারেশনের মধ্যেও না সেই প্রবণতাটা থাকে, কারণ ওটা এক তো জিনগত কারণে, এবং আমার মনে হয় কি বলতো, ভৌতিক কারণপত্রও হতে পারে। অনেকে বলে না যে কেউ একটা করেছে ওরকম, তারপর টানে, তারপর ডাকে, তারপর বলে যে আয় চলে আয় আমার এখানে চলে আয়। এগুলো হয়, এগুলো না হওয়ার কিছু, এগুলো মানে দিস ইজ ভেরি ট্রু। না, তোমার অনেক দর্শক বন্ধুরা আছে লোকেশন জানতে চায়, আমি বারবার বলছি লোকেশনটা বলে দিলে তাহলে অনেক সময় সমস্যা হয়। আরে বলিস না, কদিন আগে ঝামেলা হয়েছে একটা, এক ভদ্রলোক আমাদেরই পডকাস্টে একটি মেয়ে এসে একটা ঘটনা বলেছে। তো আমাদের যে ঘটনাটা, সেই ঘটনায় যে আমাদের মেইন চরিত্র রাহুল এবং তমা বলে দুজন, তো আমরা তো ওরকমই শুনেছি। হঠাৎ করে দেখি আমার কাছে একটা মেল এসছে আজ থেকে 7 মাস আগে, তারা বলছে যে এটা নাকি তার ঘটনা, তার নাম নাকি ব্যবহার করা হয়েছে। যাই হোক, আমি নামটা এখন আর বলছি না তার, ঠিক আছে।
এবার তো আমি তো ওটাকে কোনো পাত্তাই দিইনি, কারণ আমি দেখে নিয়েছি যে উনি যেই ঘটনা এবং টাইম স্ট্যাম্প বলছেন না ওনার কোনো নাম আছে, ঘটনাটা ওনারই নয়। মানে আমি হঠাৎ করে বলছি রাহুলের গল্প, হঠাৎ করে সৌম্যজিৎ যদি আমায় এসে বলে যে হচ্ছে আপনি আমার নাম নিয়েছেন 22 থেকে 24, এই ঘটনাটি আমার, কি প্রমাণ হয় ওটা সৌম্যজিতের ঘটনা? এক, আর দুই, যেখানে সৌম্যজিতের নাম নেই। এবার গতকাল পরশু দেখি উনি আবার কলকাতা পুলিশ সাইবার ক্রাইমকে উনি আবার সিসি করে মেসেজ করেছে। এবার আমি অ্যাজ ইউজুয়াল একটা অফিসিয়াল রিপ্লাই করেছি যে দেখুন আপনি যে টাইম স্ট্যাম্প বলছেন এই টাইম স্ট্যাম্পে আপনার নাম নেই, এবং 2 নম্বর এখানে ডিফেমের তো কোনো ব্যাপারই নেই, কারণ ঘটনাটা আপনার নয়, আপনাকে আমি চিনি না, কারণ ওনার নামও ইউজ হয়নি, কিচ্ছু নেই। আরে লোকটাকে চিনি না আমি, লোকটাকে, আরে এক নামে তো অনেকজন থাকতে পারে, সেটা লোকটাকে জানি না। এবার বক্তব্য হচ্ছে যে সে তো যাই হোক কলকাতা পুলিশ থেকে অ্যাজ ইউজুয়াল বলছে যে তাহলে আপনি সামনে কোথাও কি কমপ্লেন করুন। আমি বলছি যে হ্যাঁ আপনি কমপ্লেন করুন, আমি রেডি আছি, আপনি কমপ্লেন করলে আমি রেডি আছি, আমার লিগাল টিম কি করে ব্যবস্থা নেবে সেটাও আমি জানি, কিন্তু ফলস অ্যালিগেশন দেওয়ার আগে কিন্তু একবার ভেবে নেবেন। কারণ যে ভদ্রলোক তার নামের কথা বলছেন যে আমার নাম এখানে রয়েছে, তার মানে হয় তিনি বলতে চাইছেন এই ঘটনাটা তার সাথে ঘটেছে, নইলে তিনি সবার সামনে এটা মানে সবার সামনে তিনি টিআরপি কামানোর জন্য বলছেন। আর যেখানে ওনার নামই নেই, বা যদি কোথাও থেকেও থাকে নেই, সেটা তো 100%, তাহলে সেই লোকের নামে তো ওই একটা না, সৌম্যজিৎ নামে তো প্রচুর লোক আছে, আমার ছোটবেলার স্কুলের বন্ধুও সৌম্যজিৎ। তাই তো বলছে। এবার যদি হতো যে বই বেরিয়েছে কোথাও বহু বছর আগে, ডকুমেন্টেড আছে, ছবি বেরিয়েছে, তার নাম বেরিয়েছে, তার বংশ পরিবারের কিছু একটা সমস্ত কিছু বলা হয়েছে, দ্যাটস আ থিং। যেহেতু আমি ঘটনাটা কেন শেয়ার করলাম, এটা একটা অভিজ্ঞতা, বাট দ্য স্টোরি ইজ ভেরি নাইস। আমার এটাই মনে হলো, ঘটনাটা আমার খুব ভালো লেগেছে, কারণ আমি প্রেত কথার অডিয়েন্স মানে শ্রোতা, এবং আমার মনে হয় যে এরকম ঘটনা খুব যে রেয়ার আসে সেটা না, রেয়ার ঘটনা, এগুলো রেয়ার ঘটনা, এবং স্টোরিটা খুব ভালো স্টোরি। মানে তুই যেটা বললি ঘটনাটা আমি খুব সিরিয়াসলি শুনলাম ব্যাপারটা, মানে ঘটনাটা খুবই আমার মনে হয় যারা শুনেছে তাদেরও খুব মানে ইন্টারেস্টিং। তাদের কিরকম লেগেছে কমেন্টে আপনারা কমেন্ট করে জানান, এবং অবশ্যই আপনারা, আর আড্ডাটা মেরে আমার দারুণ লাগলো। হ্যাঁ, লাইক করবেন। কিন্তু আমি একটু নার্ভাস ছিলাম যে বলতে পারবো না ঠিক প্রথম পডকাস্টে, কিন্তু এটাতে আমি একটু ফ্রিলি আড্ডা মারতে, ভালো হয়েছে, ভালো হয়েছে। প্লাস কি তুই একটা পেজও চালাচ্ছিস এখন, বলে দে তোর পেজের ব্যাপারে। হ্যাঁ, পেজটার নাম হচ্ছে কাঁচরাপাড়া দ্য সিটি, মানে আমার শহরকে নিয়ে আমি বিভিন্ন ভিডিও ছবি এগুলো ছাড়ি। তো যারা কাঁচরাপাড়া দেখছে, আপনারা যারা কাঁচরাপাড়ায় থাকেন, অনেকেই দেখে, কাঁচরাপাড়ার আশেপাশে থাকেন, তারা গিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যাই হোক, সেগুলোর থেকেও যেটা বড় সেটা হচ্ছে যে ওর স্টোরি টেলিং স্কিলকে আরও ও বেটার করে তুলুক, আরও এসেও ঘটনা বলুক, এবং আপনারা উদ্বুদ্ধ করলে আমার মনে হয় ডেফিনেটলি ও আরও ভালো ভালো ঘটনা আপনাদেরকে শোনাবে, এরকম ইউনিক ঘটনাও কালেক্ট করে আপনাদেরকে শোনাবে। এবং ওকে সাপোর্ট করুন, ভালোবাসা দিন, আমাদেরকেও সাপোর্ট করুন, ভালোবাসা দিন, প্রেত কথার সাথে থাকুন। এবং আজকের মতো পডকাস্ট এখানে শেষ করছি। গৌরব ছিলাম, আজকে আমার গেস্ট সৌম্যজিৎ, এবং আপনারা দেখছিলেন প্রেত কথা লাইভ পডকাস্ট। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।